বসে আছে তারাই করাপ্টেড। যেমন আমরা অলরেডি দেখেছি যে সিবিআই কে গ্রেপ্তার করছে ইডিরা, ইডিদেরকে গ্রেপ্তার করছে সিবিআই রা, তাই তো? এইসব জিনিসপত্র আমরা দেখেছি, বা এখনো ভারতবর্ষে চলছে এইসব জিনিসপত্র। তাহলে এমন একটা এজেন্সি আমার লাগবে, যে এজেন্সির একটা সর্বোচ্চ ক্ষমতা থাকবে, যে তারা সিবিআই, ইডি এটসেট্রা এটসেট্রার ওপরে গিয়ে সকলকে তারা মনিটর করতে পারবে। ইভেন যে কোনো মিনিস্টার মানে তার আন্ডারে, কোনো মিনিস্টারের আন্ডারে সে পড়বে না, সে স্বাধীনভাবে, যেমন সিবিআই কে আমরা বলি কেন্দ্র সরকারের আন্ডারের একটা দল এটসেট্রা এটসেট্রা, সেই রকম যে কোনো সরকার তাকে চালনা করতে পারবে না, স্বাধীনভাবে সে প্যারালালি কাজ করবে। এইরকম একটা বডি সারা ভারতবর্ষের জন্য খুব দরকার হয়ে গেছিল, এবং এটা সারা পৃথিবীর বেশ কিছু উন্নত দেশে এগুলো আছে। তোমরা সেগুলো পড়বে, অনেকদিন আগে থেকেই আছে, এবং আমাদের ভারতবর্ষের ডিমান্ডটা কিন্তু আজকে না, 50-60 বছর আগের ডিমান্ড। কিন্তু ডিমান্ড থাকলেই তো হবে না, এটাকে তো কার্যকর করবে পার্লামেন্ট। নতুন আইন কে আনতে পারে? পার্লামেন্ট আনতে পারে। পার্লামেন্টে যারা এই আইনটা কার্যকর করবে, তারা ভাবছে যে এই আইনটা আমরা কার্যকর করব, কিন্তু আমাদের বিরুদ্ধেই তো ফলানো হবে, তো সুতরাং কেন কার্যকর করব? এই দোটানায় বা এই টানাপোড়েনে কিন্তু লোকপাল ভারতবর্ষে বহুদিন এস্টাবলিশ হয়নি। ঠিক আছে? শেষমেশ এই নতুন মোদী সরকার যে 2014 সালে এসছিল, যখন আমাদের পুরনো কংগ্রেস সরকার বুঝতে পারলো যে আমাদের যাওয়ার সময় হয়ে এসছে, এত করাপশন কংগ্রেস সরকারের আমলে, কোল কেলেঙ্কারি, কমনওয়েলথ কেলেঙ্কারি, 2G স্পেকট্রাম কেলেঙ্কারি, এত কেলেঙ্কারি, বুঝে গেছে যে আমাদের আর জনগণ আমাদের আর নেবে না, সুতরাং অল্টারনেটিভ কেউ আসবে, বা তখন মূল বিরোধী বলতে বিজেপি আসবে। তড়িঘড়ি লোকপালটাকে ইমপ্লিমেন্ট করা হয়, যে আমরা তো চলে যাচ্ছি ভাই, তুমি এলেও তোমাকে চাপে রাখবে। কিন্তু নাওয়াডেজ আমরা লোকপালের অ্যাক্টিভিটি কিছু দেখতে পাই? কেউ আছো এখানে যে বলতে পারবে হ্যাঁ স্যার, লোকপাল তো তৈরি হয়ে গেল, তার মানে লোকপালের দারুণ অ্যাক্টিভিটিস দেখতে পাই, তার মানে সমস্ত মন্ত্রী টন্ত্রীদের লোকপাল জেরা করছে, এই করছে তাই করছে, পাই কি? স্যার আজ অব্দি তো কোনো কাজই দেখিনি। কোনো কাজেই দেখোনি। তার মূল কথা হচ্ছে এটা, মনে রাখবে, কেবলমাত্র কঠিন কঠিন আইন বানিয়ে, শক্ত শক্ত আইন বানিয়ে, আর প্রচুর আইন বানিয়ে, কেবলমাত্র, মানে আইনের দরকার নেই, কঠিন আইনের দরকার নেই তা বলছি না, কেবলমাত্র কঠিন আইন, শক্ত আইন বানিয়েই কোনো দেশকে দুর্নীতিমুক্ত করা যায় না। তার জন্য সাধারণ মানুষকে এগিয়ে আসতে হয়, তার জন্য দেশের সর্বোপরি ব্যবস্থা ঠিক থাকতে হয়। এই জন্য বলা হয়, একটা প্রবাদ আছে তোমরা শুনেছ, পিপল ডিজার্ভ গভর্নমেন্ট। অর্থাৎ যে দেশের মানুষ যেমন, সেই দেশের মানুষ সরকার সেই রকমই হয়, তাই তো? তো আমরা যদি মনে করি যে আমরা চোরেদের সরকারে বাস করি, তো তাহলে সেই চোরেদের সরকার কেন তৈরি হচ্ছে? কারা এই সরকার? সাধারণ মানুষের থেকে একটা অংশ। তার মানে আমাদের ভারতবর্ষের মানুষের মানসিকতা যে কোনো কারণেই হোক নেমে গেছে, এবং ওই চৌর্যবৃত্তির দিকে তুমি আমি সকলেই চলে গেছি, কম বেশি। ঠিক আছে? চুরি মানে কি? প্রথম আমরা কি চুরি করা শুরু করি ছোট থেকে? যেটাকে হিন্দিতে বলে কামচোর, মানে কাজ চুরি করার চেষ্টা করি। কম খাটবো, বেশি রিল্যাক্স করব। তারপর আস্তে 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 সব দিকেই তাই হয়, যে আমার পুঁজি যাবে কম, মাল আসবে বেশি। ঠিক আছে? তার জন্যই খাদ্যে ভেজাল শুরু হয়। খাবার-দাবারে ভেজাল শুরু হয়। অর্থাৎ যত ভেজাল দেবো লাভ তত বেশি হবে। লোক ভাবছে আমি খাঁটি ঘি খাচ্ছি, কিন্তু সেই ঘি খেয়ে যে তার শরীর খারাপ করছে সে বুঝবে কি করে? তো এগুলো সবই আসছে আমাদের ওই মানসিকতা থেকে, অত্যাধিক লাভের মানসিকতা থেকে, অত্যাধিক এনিহাউ এট এনি কস্ট আমাকে বড় হতেই হবে, সেই সব মানসিকতা থেকেই আসে। শুধু লোকপাল বা এইসব দিয়ে এগুলোকে আটকানো সম্ভব নয়। উপযুক্ত শিক্ষা ছাড়া, প্রকৃত শিক্ষা ছাড়া এগুলো সম্ভব নয়। কিন্তু লোকপাল আমাদের এটার মধ্যে আছে, আমাদের পড়তে হবে। আমি আবারও বলছি, শুধু লোকপাল দিয়ে বা শুধু পুলিশ দিয়ে কিন্তু সবকিছু আটকানো যায় না। শুধু পুলিশ দিয়ে আটকানো যায় না মানে এটা বলতে চাইছি না যে পুলিশ ব্যবস্থা বন্ধ করে দেওয়া। তার সাথে আরো এগুলো খুব দরকার হয়ে পড়ে। আমরা প্রথমেই দেখবো দ্য কনসেপ্ট ইজ টেকেন ফ্রম সুইডেন। এই যে লোকপাল বলে কিছু থাকবে যারা কেবলমাত্র করাপশনের বিরুদ্ধে অভিযান চালাবে, এটা নেওয়া হলো কোথায় থেকে? কনসেপ্টটা সুইডেন থেকে। কেন?
কারণ নিশ্চয়ই সুইডেন এটা প্রথম তৈরি করেছিল। সুইডেন ইজ দ্য ফার্স্ট কান্ট্রি টু মেড ওম্বার্সম্যান ইন 1809। 1809 সালে সুইডেন প্রথম ওম্বুডসম্যান বলে বা ওম্বার্সম্যান বলে একটা বডি তৈরি করে। এই ওম্বার্সম্যান যেটা আছে, ওম্বার্সম্যানটাকেই আমরা আমাদের দেশে লোকপাল বলছি। কত সাল দেখো, 1809 সাল। কত বছর আগে সুইডেন এগুলো ভেবেছে, বা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বলা হয়। ঠিক আছে, ওই সুইডেন, এই সমস্ত দেশগুলোকে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিও বলে। তোমরা একটু গুগল সার্চ করে দেখে নিও, কিছু কিছু পরীক্ষাতে ওইটা অপশনেও আছে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ। আচ্ছা, এবারে এই ওম্বার্সম্যান কথাটা কি? ওম্বার্সম্যান কথা মানে কি? অম্বুড, অম্বুড কথাটা থেকে ওম্বার্সম্যান কথাটা এসছে। এই অম্বুড কথার অর্থ হচ্ছে রিপ্রেজেন্টেটিং অফ অ্যানাদার পার্সন বা স্পিকার অফ অ্যানাদার পার্সন, যে অন্যের হয়ে কথা বলে তাকেই বলে অম্বুড, বা তাকেই বলে অন্য মানুষের বক্তা বা অন্য মানুষের প্রতিনিধি। তো সেখান থেকে ওম্বার্সম্যান কথাটা এসেছে। আর এই লোকপাল, আমাদের ভারতবর্ষে যেটাকে আমরা নিচ্ছি লোকপাল, দ্য টার্ম লোকপাল ওয়াজ কয়েন্ড বাই লক্ষ্মী মাল সিংভি। লোকপাল কথাটা কে, কার দেওয়া? লক্ষ্মী মাল সিংভি। এটা খুব ইম্পর্টেন্ট। লক্ষ্মী মাল সিংভি এই লোকপাল কথাটা যুক্ত করেছিল, মানে লোকপাল কথাটা তৈরি করেছিল। কয়েন মানে তৈরি করা, আবিষ্কর্তা। দিস ইজ এ সংস্কৃত ওয়ার্ড। লোকপাল একটা সংস্কৃত ওয়ার্ড। লোক মানে পিপল, তোমরা জানো, এন্ড পালা, পালা মানে কেয়ারটেকার বা যে পালন করে। লোকপাল মানে জনগণকে যারা পালন করছে বা করবে, সেই হচ্ছে লোকপাল। ঠিক আছে, তাহলে লোকপাল কথার অর্থ হচ্ছে কেয়ারটেকার অফ পিপল। লোকপাল কথার অর্থ আমরা কি বলতে পারি? কেয়ারটেকার অফ পিপল। ঠিক আছে, এটা বোঝা গেছে মোটামুটি যে লোকপালের ইতিহাস কোথায় কোথায় থেকে শুরু হচ্ছে, কেন শুরু হচ্ছে, কি জন্য শুরু হচ্ছে। এই এই স্লাইডটা দেখে আশা করছি বোঝা গেছে, তাই তো? আচ্ছা, স্যার। নেক্সট আসি। কি বলছে দেখো, লোকপাল ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড অন দ্য রেকমেন্ডেশন অফ অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কমিশন। অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কমিশন, যেটাকে সংক্ষেপে এআরসি বলা যায়, এই অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কমিশনের রেকমেন্ডেশনে প্রথম লোকপাল ইন্ট্রোডিউস করা হয়েছিল। ঠিক আছে, এবং এই অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কমিশনের হেড ছিল মোরারজি দেশাই। মোরারজি দেশাইয়ের নাম শুনেছো তোমরা? মোরারজি দেশাই বা মোরারজি দেশাই। এই মোরারজি দেশাই 1966 সালে এই অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কমিশনের হেড ছিল, এবং তিনিই প্রথম এটা বলেন যে লোকপাল দরকার হবে সারা ভারতবর্ষের জন্য, এবং রাজ্যগুলোর জন্য লোকায়ুক্তা। ঠিক আছে, যে সর্বভারতীয় স্তরে কাজ করবে লোকপাল, এবং রাজ্যের জন্য, প্রত্যেক রাজ্যের জন্য একটা করে লোকায়ুক্তা ফর দ্য সেম পারপাস। অর্থাৎ যে আমাদের এই কারণে যারা অ্যান্টি করাপশনের কাজগুলো, অ্যান্টি করাপশন ডিভিশন হিসেবে যারা কাজ করবে। তাহলে 1966 সালে এটা প্রথম অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কমিশন, এবং তার হেড ছিল কে? মোরারজি দেশাই। মোরারজি দেশাই পরে যিনি 1977 সালে ভারতবর্ষের প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী হয়েছিলেন। পরের বুলেটিনটাতে দেখো, in 1968, 1968 সালে the লোকপাল was introduced in the parliament for the first time। 1968 সালে এই লোকপাল বিলটাকে পাশ করার জন্য, দেখো কবে থেকে শুরু করা হলো প্রথম, 1968। লোকপাল বিলটাকে চালু করার জন্য প্রথম পার্লামেন্টে লোকপাল ব্যাপারটাকে নিয়ে আসা হয়, যে বিলটা পাস করিয়ে লোকপাল একটা আমরা চালু করবো, বাট ওয়াজ নট পাসড। কিন্তু এটা পাস হয়নি। কেন পাস হয় ভাই? কারা ভোটাভুটি, কাদের ভোটাভুটিতে পাস হবে এই বিল? কাদের ভোটাভুটিতে পাস হবে? পার্লামেন্টে। পার্লামেন্টের মেম্বার, এমপিরা, উভয় পক্ষের মেম্বাররা। তো এখন ভারতবর্ষে সব থেকে বেশি করাপ্টেড লোকজন কোথায় আছে? স্যার, বিজেপিতে। বিজেপি, কংগ্রেস, সিপিএম সব। এই কদিন আগে দেখছিলাম যে সবাই, মানে কেউ বলতে পারে ধোয়া তুলছি বাদ। কদিন আগে একটা নিয়ে একটা ডেটা প্রকাশ হয়েছিল, সেখানে কি একটা দল দেখছিলাম, তাদের বলছে 100% তাদের যতগুলো এমপি এমএলএ তাদের সকলের নামেই ক্রিমিনাল কেস আছে। 100%, মানে বিজেপি সেখানে 72%, কারো 61%, কারো আরো বেশি। কিন্তু দলটার নাম মনে পড়ছে না, তাদের নাকি 100% সবাই ক্রিমিনাল কেসে যুক্ত। বুঝতে পারছো? তো তাহলে কারা ভোট দিয়ে পাস করাবে? যারা ভোট দিয়ে পাস করাবে, এটা তো তাদেরই এসে মারবে। সুতরাং এটা কেউ পাস করায়নি।
1968। তারপরে কি বলছে, টোটাল 8 অ্যাটেম্পটস, কতগুলো অ্যাটেম্প নেওয়া হয়েছে দেখো, মোট মোট 8খানা অ্যাটেম্প নেওয়া হয়েছে, কত সাল পর্যন্ত, 2011 সাল পর্যন্ত। টোটাল 8 attempts were made till 2011, but the bill never passed, কিন্তু বিল কখনোই পাস হয়নি। দেখো 1968 থেকে 2011 পর্যন্ত মোট 8বার লোকপাল বিল পার্লামেন্টে নিয়ে আসা হয়েছে, প্রত্যেকবারে রিজেক্ট রিজেক্ট কে পাস করা হবে, তাই না? আচ্ছা, নেক্সট, ইন 2002 সালে কি হয়েছিল, দ্য কমিশন টু রিভিউ দ্য ওয়ার্কিং অফ দ্য কনস্টিটিউশন হেডেড বাই ভেঙ্কাটাচিলিয়া বলে এক ভদ্রলোক, তার আন্ডারে একটা কমিশন তৈরি হয়েছিল। কমিশনটা 2002 সালে কি বলছিল, কমিশনের উদ্দেশ্য, টু রিভিউ দ্য ওয়ার্কিং অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ সংবিধান কিভাবে কাজ করছে ভারতবর্ষে সেটা একবার রিভিউ করতে হবে। এটার জন্যই মানে 50 বছর তো ভারতবর্ষের সংবিধানের হয়ে গেল, তা 50 বছর ভারতের সংবিধান কিভাবে কাজ করলো, কিভাবে আরো এটাকে আরো বেটার বানানো যায় ভারতবর্ষের টোটাল সিস্টেমটাকে, সেগুলো সব এই একটা কমিশন করে, তার হেড ছিল ভেঙ্কাটাচিলিয়া, তাদের আন্ডারে এটা রিভিউ করা হয়। এটা রিভিউ করার পরে এরা কি রেকমেন্ড করলো, এরা সব দেখলো ঠিকঠাক আছে, কিন্তু করাপশনে ভর্তি প্রত্যেকটা স্তরে, একেবারে তুমি যদি মনে করো আমার পাড়ার যে অফিস, সরকারি অফিস আছে সেখান থেকে শুরু করে আর একেবারে সেই রাষ্ট্রপতি ভবন পর্যন্ত সব করাপশনে ভর্তি। রিকমেন্ডেড দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য লোকপাল অ্যান্ড লোকায়ুক্তা, এরাও বললো যে লোকপাল আর লোকায়ুক্তা লাগবে ভাই, না হলে সংবিধানের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। অলসো রেকমেন্ডেড দ্যাট, এছাড়াও এই ভেঙ্কাটাচিলিয়ার যে টিম, তারা এটা বা যে কমিশন, তারা এটা রেকমেন্ড করলো যে দ্য দ্য পিএম বি কেপ্ট আউট অফ দ্য অ্যাম্বিট অফ দ্য অথরিটি, বললো যে প্রাইম মিনিস্টারকে এই লোকপাল অথরিটির বাইরে রাখতে হবে, যে প্রাইম মিনিস্টারের যেন সবাইকে করুক, কিন্তু প্রাইম মিনিস্টারকে যেন লোকপাল ডিস্টার্ব না করে। কেন বললো, তার একটা কারণ ছিল, এটা নিয়ে জল ঘোলা হয়েছিল, কিন্তু তার একটা কারণ ছিল। তারা বলছে যে প্রাইম মিনিস্টার আমাদের দেশের রিয়েল এক্সিকিউটিভ বা রিয়েল হেড, ঠিক আছে? তো এখন রিয়েল এক্সিকিউটিভ বা রিয়েল হেড কে, তাকে তো বেশ কিছু ডিসিশন নিজের মতো করে নিতে হয়। হতে পারে সেটা ইন ফিউচার গিয়ে গুড হতে পারে, ইন ফিউচার গিয়ে তার কোনো বাজে এফেক্টও থাকতে পারে, তাই বলে তাকে যদি কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হয়, তাহলে তো যারা রিয়েল এক্সিকিউটিভ, দেশের সর্বোচ্চ এক্সিকিউটিভ, তিনি যদি এরকম ভেবেচিন্তে কাজ করে, আচ্ছা এটা আজকে আমি করছি, কাল আমাকে লোকপাল ফাঁসি দেবে না তো, তাহলে দেশে এগোবে না। যেমন তুমি দেখবে যে বাংলাদেশ, পাকিস্তান, এদের প্রায় সমস্ত প্রাক্তন প্রধানমন্ত্রী ফাঁসির সাজা হয়। এরা অদ্ভুত দেশ না? তাহলে যে নতুন প্রধানমন্ত্রী হবে সে তো ভাই ফুল হার্টেডলি কাজ করতে পারবে না। এবার আজকে আমি একটা কিছু করব, নিজের মতো করে দেশের ভালো করার চেষ্টা করবো, এরপর সরকার এসে পরের বারে বা অন্য কোনো রকম ভাবে আমাকে ফাঁসিয়ে এটা করে আমাকে পরে সমস্যায় ফেলতে পারে। সেই জন্য রিয়েল এক্সিকিউটিভকে এটার বাইরে রাখার কথা বলেছিল কে, ভেঙ্কাটাচিলিয়া যে কমিশন, দ্য কমিশন টু রিভিউ দ্য ওয়ার্কিং অফ দ্য কনস্টিটিউশন, এই কমিশনটা কিন্তু বলেছিল যে প্রাইম মিনিস্টারকে লোকপালের বাইরে রাখতে। বোঝা গেল? এইটুকু বোঝা গেছে হ্যাঁ সুতপা? স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট, ইন 2005 সালে দ্য সেকেন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কমিশন, এরপরে তৈরি হলো সেকেন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কমিশন। প্রথমে আমরা পড়লাম, দেখো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কমিশন একদম শুরুতে তৈরি হয়েছিল, কত সালে, 1966 সালে। তারপরে আবার 2005 সালে সেকেন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিশন তৈরি হলো, যার হেড ছিল বীরাপ্পা মৌলি। এই বীরাপ্পা মৌলির আন্ডারে সেকেন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কমিশন যেটা তৈরি হলো, রেকমেন্ডেড দ্যাট, এরা এটা রেকমেন্ড করলো যে দ্য অফিস অফ দ্য লোকপাল শুড বি এস্টাবলিশড উইদাউট ডিলে। এরা বললো যে ভারতবর্ষটাকে কত সাল, 2005 সাল, যে ভারতবর্ষটাকে বাঁচাতে গেলে কোনো ডিলে না করে, কোনো কিছু না ভেবে তাড়াতাড়ি লোকপাল যুক্ত করে দাও ভাই, নাহলে দেশ সব খেয়ে শেষ করে দেবে। অলরেডি শেষ হয়ে গেছে, আমরা ভগ্নস্তূপের উপর নিজের বাড়ি বানানোর চেষ্টা করছি। আচ্ছা,
In 2011 সালে the government formed a group of ministers chaired by প্রণব মুখার্জি। প্রণব মুখার্জির আন্ডারে একটা গ্রুপ অফ মিনিস্টার এর চেয়ার, মানে একটা গ্রুপ অফ মিনিস্টারের একটা ফর্ম করলো 2011 সালে। প্রণব মুখার্জি তোমরা জানো যে কংগ্রেসের বরিষ্ঠ নেতা, পশ্চিমবঙ্গের বাঙালি, এবং তিনি পরে রাষ্ট্রপতি হন। এখন বর্তমানে তিনি নেই, মারা গেছেন। কেন তৈরি করলো এই গ্রুপ অফ মিনিস্টার প্রণব মুখার্জির আন্ডারে? টু সাজেস্ট অ্যান্ড মেজার্স টু ট্যাকেল করাপশন অ্যান্ড এক্সামিন দ্য প্রপোজাল অফ লোকপাল বিল। বললো যে এরা দেখবে যে কি করে করাপশন কমানো যায়, সেটা এরা দেখবে কি করে ট্যাকেল করা যায় করাপশনটাকে, এবং তারা সাজেস্ট করবে। আর লোকপাল বিল যে প্রপোজাল একটা অনেকদিন ধরে পড়ে আছে, যে বললাম আগে 8-10 বার এরকম বিল পাস হয়নি, সেইটা ব্যাপারেও ভাববে যে এটা তৈরি করলে কি ঠিক হবে, এটসেট্রা এটসেট্রা। 2011 সালে দুম করে কংগ্রেস এটা করতে গেল কেন? কারণ তখন কংগ্রেসের অবস্থা খুব খারাপ। প্রথমত 2G স্পেকট্রাম কেস 2007-8, সেখানে তো কংগ্রেস একটা বিশাল কেস। কংগ্রেসের তৎকালীন 2G স্পেকট্রাম মন্ত্রী এ রাজা, তিনি জেল খাটছেন, জেল খেটেছেন। তারপর 2010 সালে কমনওয়েলথ গেম, কোলগেট কেলেঙ্কারি, অর্থাৎ কয়লা কেলেঙ্কারি, এটসেট্রা এটসেট্রা নিয়ে। এমনকি 2010 সালে কয়লা কেলেঙ্কারির শুনানিতে সিবিআই বলেছিল যে, সুপ্রিম কোর্ট বলেছিল যে সিবিআই হচ্ছে পোপাট, অর্থাৎ তোতা। তাকে যেটা বলে দেয় কেন্দ্র সরকার, সে সেটাই এসে বলে। ঠিক আছে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে এক্সামিন করার বা কেন্দ্র সরকারের বিরুদ্ধে ইনভেস্টিগেশন করার মতো ক্ষমতা বা অধিকার সিবিআই এর নেই, বা সেই গার্ডস নেই তাদের। এটা সুপ্রিম কোর্ট বলেছে, আমি বলছি না। আচ্ছা, তো 2011 সালে তার জন্য কংগ্রেস তড়িঘড়ি একটা মোটামুটি যে মেকআপ দেওয়ার জন্য, ভাই দেখো দেখো আমরা অনেক কিছু চেষ্টা করছি। 2011 সালে প্রণব মুখার্জির আন্ডারে তৈরি হলো যে কি করে ট্যাকেল করব করাপশন গুলোকে, কি করে করাপশন গুলো কমাতে হবে, এত করাপশন হয়ে যাচ্ছে, আর লোকপাল বিলটা কি হবে সেটা নিয়ে ভাবতে হবে। সেই সময় তোমাদের একজনের নাম মনে থাকবে, যে এখানে তাই ব্র্যাকেটে লেখা আছে, দেখো, সাম ক্রেডিটস গোস টু আন্না হাজারে। লোকপাল বিল থেকে অ্যাক্ট হওয়ার ক্ষেত্রে কিছুটা ক্রেডিট আন্না হাজারেকে দিতেই হয়। যদিও আন্না হাজারে তারপরে দিল্লির যন্তর মন্তরে অনশন করতো আন্না হাজারে, তোমাদের মনে পড়ছে কি জানি না, বয়স্ক লোক, স্বাধীনতা সংগ্রামী ছিল একসময়। কিন্তু তারপরে বহু কিছু ঘটনা ঘটেছে, আন্না হাজারে তাই নিয়ে আর কোনোদিন মাথা ঘামায়নি। মানে আন্না হাজারেকে আর দেখাই যায় না। ও কোনো রাজনৈতিক দলের হয়ে অনশন করেছে বা এমনটা নয়, উনি একজন সাধারণ মানুষ হিসাবে এটা করতেন, যে যাতে সাধারণ মানুষ এটার সাথে যুক্ত হয়, এটসেট্রা এটসেট্রা। তো আন্না হাজারের এই অনশন এটসেট্রার জন্য সারা মিডিয়ার ফোকাস এটার জন্য। লোকপাল কি জিনিস, কেন আন্না হাজারে লোকপাল নিয়ে অনশন করছে, সেটা সাধারণ মানুষ কিছুটা হলেও সেই সময় বোঝে। এবার সাধারণ মানুষ যখন বুঝেছে, তাদের মধ্যে একটা চেতনা ঢুকেছে, তখন সরকার একটা চাপে থাকেই। মানে তারপরে তো আন্না হাজারেকে ভেবেছিলাম যে ইনি বোধহয় একটা দারুণ পথ দেখাবে, যতই বার সরকার আসবে সব করবে। তারপরে যখন সরকার উল্টে গেল, তখন আর পরবর্তী সরকার যাই করুক না কেন, আন্না হাজারেকে আর কোনো একটা বাইট দিতেও শোনা যায় না। তার জন্য অনেকে আবার বলে আন্না হাজারে যে বিরোধী দল নেতার, আন্না হাজারে বিরোধী দলের নেতা ফেতা হতো। ঠিক আছে, এরকম ব্যাপার। আচ্ছা, নেক্সট, এটা বোঝা গেছে আশা করছি। পরেরটাতে আসছি, বিল থেকে অ্যাক্টে কিভাবে হলো, কিভাবে বিল থেকে অ্যাক্ট হলো ব্যাপারটা। বিল টু অ্যাক্ট। আচ্ছা, ফাইনালি ইন 2013 সালে কি হলো, লোকপাল অ্যান্ড লোকায়ুক্ত বিল 2013 ওয়াজ পাসড ইন বোথ হাউসেস অফ পার্লামেন্ট। পার্লামেন্টের উভয় কক্ষ থেকে লোকপাল আর লোকায়ুক্ত বিল পাস হয়ে গেল 2013 সালে। বোঝা গেল? The act allows setting up a anti-corruption ombudsman called লোকপাল, যেটা অ্যান্টি করাপশন ombudsman একটা তৈরি করার অনুমতি এই অ্যাক্ট দিল, যেটাকে আমরা লোকপাল বলছি। অ্যাট দ্য সেন্টার, কেন্দ্রের জন্য, অ্যান্ড লোকায়ুক্তা অ্যাট দ্য স্টেট লেভেল, এবং রাজ্যের জন্য লোকায়ুক্তা তৈরি করার অনুমতি দিল এই অ্যাক্টের ফলে। তাহলে শেষমেশ কবে হলো, 2013 সালে একটা পাস হয়ে গেল।
আচ্ছা, কম্পোজিশন মানে লোকপালে কারা কারা থাকবে, কাদেরকে নিয়ে তৈরি হবে আমাদের লোকপাল। ঠিক আছে, কম্পোজিশনটা কেমন হবে? লোকপাল উইল কনসিস্ট অফ এ চেয়ারপারসন অ্যান্ড এ ম্যাক্সিমাম অফ 8 মেম্বার্স। একজন চেয়ারপারসন থাকবে এবং সর্বোচ্চ মেম্বার থাকবে 8 জন। তো অর্থাৎ টোটাল হবে 8 প্লাস 1, 8টা মেম্বার একটা চেয়ারম্যান, মানে টোটাল 9 জনের বডি, 8 প্লাস 1। বোঝা গেল কতজন থাকবে? একজন চেয়ারম্যান এবং 8 জন মেম্বার, 8 প্লাস 1 টোটাল 9 জন। মাস্ট কন্টেন উইথ 1 এসসি, এবং তাদের মধ্যে অবশ্যই একজনকে এসসি থাকতে হবে, অবশ্যই একটা মেম্বারকে এসটি হতে হবে, অবশ্যই মিনিমাম একটা মেম্বার ওবিসি হবে, এবং অবশ্যই মিনিমাম একটা মেম্বার ওম্যান হতেই হবে। ঠিক আছে, তাহলে এসসি এসটি ওবিসি ওম্যান প্রতিটা ক্ষেত্র থেকে কিন্তু একজন করে অবশ্যই থাকতে হবে। বোঝা গেল? তাহলে কম্পোজিশন বোঝা গেছে। টোটাল 9 জন, 8 জন মেম্বার, একজন চেয়ারম্যান, এবং এই 8 জন বা এই 9 জনের মধ্যে মিনিমাম একজন এসসি, একটা এসটি, একটা ওবিসি এবং একটা ওম্যান মহিলা থাকতেই হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নেক্সট আসি, হ্যাঁ, জুরিসডিকশন। জুরিসডিকশন মানে বিচার বিভাগীয় ক্ষেত্র, লোকপাল কিভাবে কাজ করবে। কি বলছে? দ্য লোকপাল উইল কভার অল ক্যাটাগরিজ ইন পাবলিক সার্ভেন্টস। যতগুলো সরকারি কর্মচারী আছে, যত ক্যাটাগরির সরকারি কর্মচারী আছে, সরকারি কর্মচারী মানে সবাই লোকপালের আন্ডারে পড়বে। কেউ উল্টোপাল্টা কিছু করলেই লোকপাল তাদেরকে শাস্তি দেবে সরাসরি। কোনো সে তুমি, আমি সরকারি কর্মচারী, রাজ্য সরকার আমার পক্ষে আছে, তাই এসপি গিয়ে দুমদুম করে রাস্তায় মেয়েদের লাথি মারছে, ছাত্রদের লাথি মারছে, কে কি করবে? রাজ্য সরকার আমার পক্ষে না, এটা হবে না। লোকপালের আন্ডারে সবাই পড়বে। ঠিক আছে, লোকপাল মনে করলে তাকে সরাসরি শাস্তি দেবে, ইনক্লুডিং দ্য পিএম, এবং প্রধানমন্ত্রী সহ। তাহলে দেখো 2013 সালে যে বিলটা পাশ করানো হলো না, এখানে কিন্তু প্রধানমন্ত্রীকে এর মধ্যে থেকে বাদ দেওয়া হয়নি। ঠিক আছে, তাহলে সমস্ত পাবলিক সার্ভেন্ট ইনক্লুডিং পিএম, বাট দ্য আর্ম ফোর্স মানে আর্মি, এয়ারফোর্স, নেভি ডাজ নট কাম আন্ডার দ্য অ্যাম্বিট অফ লোকপাল। আর্ম ফোর্স কে লোকপালের বাইরে রাখা হয়েছে। ঠিক আছে, আর্ম ফোর্স কে তো আমরা পাবলিক সার্ভিস করছে বলতে পারি না, ওটা আর্মি সার্ভিস করে, তো ওদেরকে লোকপালের বাইরে রাখা হয়েছে। লোকপাল ওখানে গিয়ে ইনভেস্টিগেশন করবে না, ওদেরকে শাস্তি দেবে না, সেটা ওদের ডিপার্টমেন্টাল ম্যাটারের মধ্যে ছাড়া হয়েছে। আর কি বলছে? লোকপাল হ্যাজ প্রভিশনস ফর দ্য কনফিসকেশন অফ প্রপার্টি। কনফিসকেশন অফ প্রপার্টি মানে সম্পত্তি বাজেয়াপ্ত করা। ঠিক আছে, সম্পত্তি বাজেয়াপ্ত করবে। কি ধরনের সম্পত্তি? অ্যাকোয়ার্ড বাই করাপ্ট মিনস, যেটা করাপশনের টাকায় তৈরি করেছে এমন কোন সম্পত্তি, মন্ত্রী হতে পারে, প্রাইম মিনিস্টার হতে পারে, চিফ মিনিস্টার হতে পারে, যেই হোক না কেন, যে কোনো সরকারি কর্মচারী, তার করাপশনের টাকায় তৈরি করা সম্পত্তি, সেটা লোকপাল কি করবে? কনফিস করবে, অর্থাৎ সেটা লোকপাল বাজেয়াপ্ত করবে। ইভেন হোয়াইল দ্য প্রসিকিউশন ইন পেন্ডিং, এটা খুব ইম্পর্টেন্ট দেখো, এমনকি প্রসিকিউশন যখন পেন্ডিং থাকে, মানে কোর্টে কেস চলছে, কেসে এখনো প্রমাণিত হয়নি যে ওটা ও মানে করাপ্ট এর টাকায় কিনেছে, করাপশনের টাকায় কিনেছে, নাকি নিজের ক্যালমাতে বা নিজের সৎ ব্যবহারে, সৎ উদ্দেশ্যের টাকাতে বা সৎভাবে ইনকাম করার টাকাতে কিনেছে, এটা যখন কোর্টে প্রসিকিউশন পেন্ডিং আছে, মানে মামলা চলছে, যার যখন রায় দেয়নি, সেই সময়ও কিন্তু লোকপাল চাইলে প্রপার্টিটা সিজ করে নিজের কাছে রাখতে পারে। তারপর তুমি নিয়ে এসো অর্ডার যে হ্যাঁ এটা আমার সৎভাবে ইনকাম করা টাকার প্রপার্টি, তারপর লোকপাল সেটাকে ছেড়ে দেবে। তাহলে এই এই ক্ষমতাও তাকে দেয়া হলো। আর কি বলছে? দ্য স্টেটস উইল হ্যাভ টু ইনস্টিটিউট লোকায়ুক্তা উইথিন 1 year অফ দ্য কমেন্সমেন্ট অফ দ্য অ্যাক্ট। এবং বললো প্রত্যেকটা রাজ্যকে এই যে অ্যাক্ট পাস হয়েছে 2013 সালে, সেই অ্যাক্ট যেদিন থেকে চালু হয়ে যাবে, রাষ্ট্রপতি সই করবে, তারপরে কি হবে, তারপরে লোকপাল গঠন করে যখন লোকপাল শুরু হয়ে যাবে, লোকপাল শুরু হয়ে যাওয়ার 1 বছরের মধ্যে প্রত্যেকটা রাজ্যকে কিন্তু লোকায়ুক্তাও চালু করতে হবে। ঠিক আছে, নেক্সট কি বলছে? ইফ এ কনফ্লিক্ট ইজ ফাইলড এগেইনস্ট প্রাইম মিনিস্টার, যদি প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে কোনো কনফ্লিক্ট বা কোনো কেস ফাইল করা হয় লোকপালে, যে প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে কোনো অভিযোগ লোকপালকে জানানো হলো যে প্রাইম মিনিস্টার এই করছে, করাপশন করছে, দ্য অ্যাক্ট
will inquiry or cause on inquiry, it will inquiry secretly. অর্থাৎ এই অ্যাক্ট বলছে যে প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে যদি এনকোয়ারি করতে হয় বা এনকোয়ারির যদি কোনো কারণ থাকে, সেটা কিন্তু সিক্রেটলি করবে, সেটা লোকপাল ওপেনলি এনকোয়ারি করবে না। অর্থাৎ এটা পাবলিকলি জানাবে না যে প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে আমরা একটা অভিযোগ পেয়েছি এবং সেই অভিযোগটা আমরা এই মুহূর্তে খতিয়ে দেখছি। লোকপাল সিক্রেটলি সেটা এনকোয়ারি করবে, তারপর যদি দেখা গেল যে প্রাইম মিনিস্টারকে গিলটি লোকপাল মনে করে, তাহলে সে তার মতো করে স্টেপ নিতে পারে। কিন্তু অভিযোগ পেলেই যখন ইনকোয়ারি শুরু করবে, তখন কিন্তু সেটা প্রকাশ্যে করবে না। ঠিক আছে, যাতে প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে অভিযোগ করে কেউ রাজনৈতিক ফায়দা না উঠাতে পারে। নেক্সট, the act does not allow a lokpal inquiry if the allegation against the prime minister related to, এটা খুব ভালো করে দেখবে, related to international relation, external and internal security, পাবলিক অর্ডার, অ্যাটমিক এনার্জি অ্যান্ড স্পেস। ঠিক আছে, ফটো স্ক্রিনটা কালো হয়ে দেখতে অসুবিধা হচ্ছে কি হাইলাইট করলে? স্যার আচ্ছা, হাইলাইটটা মুছে দিচ্ছি। দেখো কি বলছে, যে লোকপালকে এটা বারণ করছে যে লোকপাল কিন্তু এনকোয়ারি করতে পারবে না প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে বেশ কিছু জায়গায়। সেগুলো কারণ এই জায়গাগুলো যদি প্রাইম মিনিস্টারের নিজের ব্যক্তি স্বাধীনতার উপর না ছাড়ি, তাহলে প্রাইম মিনিস্টার দিয়ে গণতান্ত্রিক দেশ এটা বলার উদাহরণ কি, এটা বলার কারণ কি? সবকিছু যদি প্রাইম মিনিস্টারের হাত বেঁধে দেওয়া হয় যে সে নিজের মতো কোনো ডিসিশন নিতে পারবে না, তাহলে প্রাইম মিনিস্টার তো গণতান্ত্রিক প্রধান, তাহলে তাকে দেশটাকে গণতান্ত্রিক দেশ বলবো কি করে? কোন কোন ক্ষেত্রে? ইন্টারন্যাশনাল রিলেশন, অর্থাৎ কোন দেশের সাথে সদ্ভাব রাখবো, কোন দেশের সাথে রাখবো না, আমার ইন্টারন্যাশনালি আন্তর্জাতিক ক্ষেত্রে আমার কেমন স্ট্র্যাটেজি হবে, এগুলো নিয়ে কিন্তু তুমি লোকপালে অভিযোগ করতে পারবে না। এক্সটার্নাল আর ইন্টারনাল সিকিউরিটি, আমাদের দেশের বাইরের ভেতরের যে সিকিউরিটি, সেগুলো প্রাইম মিনিস্টার নিজের মতো করে তৈরি করবে, সেটা নিয়ে কিন্তু তুমি বলতে পারো না যে প্রাইম মিনিস্টারের দোষ, তাই সিকিউরিটির সমস্যা হয়েছে, এইগুলো তুমি লোকপালে অবজেকশন জানাতে পারবে না বা লোকপাল এই নিয়ে মাথা ঘামাবে না। পাবলিক অর্ডার, পাবলিক অর্ডার মানে সরকার যে অর্ডার গুলো দেয়, সরকারি অর্ডার, সেগুলো বা কোর্টের অর্ডার গুলোকে সামঞ্জস্য রেখে সরকার যে কাজগুলো করে সেগুলো। অ্যাটমিক এনার্জি, অ্যাটমিক এনার্জি মানে তোমরা জানো, আর স্পেস অর্থাৎ মহাকাশ গবেষণা, এই সব ক্ষেত্রে কিন্তু প্রাইম মিনিস্টারকে অনেক বেশি ছাড় দেওয়া হয়েছে। এখানে লোকপালকে বলা হয়েছে যে এই সমস্ত ক্ষেত্রে যেন তারা এনকোয়ারি প্রাইম মিনিস্টার এগেনস্টে না করে। অন্য যে কোনো ক্ষেত্রে করাপশন এটসেট্রা এটসেট্রা, এদিকে তারা অবশ্যই এনকোয়ারি করতে পারে, কিন্তু তারা যে এনকোয়ারি করছে, যতক্ষণ না প্রাইম মিনিস্টারকে গিলটি পাবে ততক্ষণ পর্যন্ত তারা সিক্রেটলি এনকোয়ারি করবে। ক্লিয়ার? বোঝা গেছে তাদের জুরিসডিকশন, কি কি কাজ? এই স্লাইডটা হ্যাঁ স্যার। মৌসুমী, আছে? মৌসুমী আছে? আচ্ছা, নেক্সট আমরা পরের স্লাইডে আসছি। পরের স্লাইডে কি বলছে? হু ক্যান বিকাম দ্য চেয়ারপারসন, চেয়ারপারসন অফ লোকপাল। কে লোকপালের চেয়ারপারসন কে হতে পারে? লোকপালের চেয়ারপারসন হওয়ার মতো ক্ষমতা কার আছে? তাহলে যাকে তাকে তো চেয়ারপারসন করতে পারবো না। এই অ্যাক্টে বলা হয়েছে দ্য চেয়ারপারসন হু ইজ টু বি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারপারসন অফ লোকপাল, দ্য পারসন হু ইজ টু বি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারপারসন অফ লোকপাল, একজন ব্যক্তি যাকে লোকপালের চেয়ারপারসন হিসেবে অ্যাপয়েন্ট করা হবে, শুড বি ইদার অফ দ্য ফলোয়িং, তার নিচের দুটোর মধ্যে কোনো একটা তার অভিজ্ঞতা থাকতে হবে। ইদার দ্য ফর্মার চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, কি বলছে, হয় তাকে ভারতবর্ষের প্রাক্তন প্রধান বিচারপতি হতে হবে, অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি, অর দ্য ফর্মার জাজ অফ সুপ্রিম কোর্ট, অথবা সুপ্রিম কোর্টের বিচারপতি হলেও চলবে। মানে লোকপালের চেয়ারপারসন হতে গেলে কেবলমাত্র সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি দরকার এমনটা নয়, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতিও যদি হয় তাহলেও সে লোকপালের চেয়ারপারসন হতে পারে। অর অথবা অ্যান এমিনেন্ট পারসন, একজন অভিজ্ঞ ব্যক্তি, উইথ ইমপ্রেসেবল ইন্টিগ্রিটি অ্যান্ড আউটস্ট্যান্ডিং এবিলিটি, যার চূড়ান্ত ক্ষমতা আছে এবং এবিলিটি আছে
হ্যাভিং স্পেশাল নলেজ, যা স্পেশাল নলেজ আছে অ্যান্ড এক্সপার্টাইজ উইথ মিনিমাম 25 ইয়ার্স ইন দ্য ম্যাটার্স রিলেটিং টু অ্যান্টি করাপশন পলিসি। অ্যান্টি করাপশন পলিসি বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ভিজিলেন্স, ফিনান্স ইনক্লুডিং ইন্স্যুরেন্স, ব্যাংকিং, ল, ম্যানেজমেন্ট, এই সমস্ত কিছু দেখো কি কি বলছে। অ্যান্টি করাপশন পলিসি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মানে সরকারি যে অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম থাকে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেটর, ভিজিলেন্সে কাজ করা লোক, ফিনান্স সম্পর্কে তার অভিজ্ঞতা, সেটা ইন্স্যুরেন্স হতে পারে, ব্যাংকিং হতে পারে, ল এবং ম্যানেজমেন্ট সম্পর্কে তার অভিজ্ঞতা যদি থাকে, 25 বছরের আউটস্ট্যান্ডিং এক্সপিরিয়েন্স আছে, এমন অভিজ্ঞ মানুষকে কিন্তু আমরা কি করতে পারি, চেয়ারপারসন করতে পারি। নতুবা কাকে করতে পারি, কোনো ফর্মার চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা ফর্মার জাজ অফ সুপ্রিম কোর্ট। বোঝা গেল? তাহলে কে চেয়ারপারসন হতে পারে, বোঝা গেছে স্লাইড থেকে? তাহলে হ্যাঁ স্যার। পরেরটাতে আসছে। হ্যাঁ, আচ্ছা, এবার বলছে যে ফলোয়িং পার্সনস ক্যান নট বিকাম চেয়ারপারসন অফ লোকপাল। কারা লোকপালের চেয়ারপারসন হতে পারবে না বা মেম্বার হতে পারবে না? কারা লোকপালের চেয়ারপারসন বা মেম্বার হতে পারবে না কারা? নাম্বার 1, কোনো এমএলএ বা এমপি। কোনো এমএলএ বা এমপি লোকপালের চেয়ারপারসন বা মেম্বার হতে পারবে না। নাম্বার 2, কনভিক্টেড অফ এনি কেস। যদি কারোর নামে কোনো রকম কেস থাকে বা কেসে কনভিক্টেড হয়েছিল কখনো, তাহলে কিন্তু সে লোকপালের চেয়ারম্যান বা মেম্বার হতে পারবে না। লেস দেন 45 ইয়ার্স এজ, যার বয়স 45 বছরের কম, সে কিন্তু লোকপালের চেয়ারম্যান মেম্বার হতে পারবে না। তার মানে এখানে আমরা একটা জিনিস জেনে গেলাম যে লোকপালের চেয়ারম্যান বা মেম্বার হতে গেলে মিনিমাম বয়স হতে হবে 45 অর অ্যাবভ, তাই তো? এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আচ্ছা, নেক্সট, মেম্বার অফ পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপ্যালিটি। পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির সদস্যরা কোনো রকম ভাবেই কিন্তু লোকপালের সদস্য হতে পারবে না। নেক্সট, হু হ্যাজ রিমুভড ফ্রম পাবলিক সার্ভিস। এমন কোনো ব্যক্তি যাকে কোনো এক সময় পাবলিক সার্ভিস অর্থাৎ সরকারি চাকরি থেকে, আইএএস, আইপিএস বা অন্য যে কোনো সরকারি চাকরি থেকে যাকে এক সময় বরখাস্ত করা হয়েছিল, সেই রকম ব্যক্তি ভবিষ্যতে কিন্তু লোকপাল হতে পারবে না। এ পার্সন হু হোল্ডস এনি প্রফিটেবল অফিস অর ট্রাস্ট। একজন ব্যক্তি যে কোনো লাভজনক পদে আছে অথবা কোনো লাভজনক ট্রাস্টির একটা মেম্বার হিসেবে আছে, তাকেও কিন্তু আমরা লোকপালের সদস্য করতে পারবো না। নেক্সট, এ পার্সন হু ইজ অ্যাফিলিয়েটেড টু এ পলিটিক্যাল পার্টি। একটা ব্যক্তি যে কোনো রকম ভাবে পলিটিক্যাল পার্টির সাথে জড়িত, এমপি নয়, এমএলএ নয়, কিন্তু কোনো রকম ভাবে সে কোনো একটা পলিটিক্যাল পার্টির সাথে জড়িত, ঠিক আছে? সেক্ষেত্রে মানে কোনো পলিটিক্যাল ছোঁয়া যদি তার থাকে, সেক্ষেত্রেও কিন্তু সেই ব্যক্তি লোকপালের চেয়ারপারসন বা লোকপালের মেম্বার হতে পারে। তাহলে বোঝা গেল? এটা একটু মাথায় রাখবে, কারা কারা লোকপালের চেয়ারপারসন বা মেম্বার হতে পারবে না। একটা দেখে কি মনে হচ্ছে, বেশ আঁটো-সাঁটো এক না? বেশ সুন্দর এক না? যে এটা ভাই ভালো করেছে, এবার একটা চালু করে সুন্দর করে কাজ করো। কিন্তু এই কাজের জায়গায় কিছুই নেই। আচ্ছা, টার্ম। কত বছরের টার্ম বা টেনিওর থাকবে? লোকপাল যারা থাকবে তারা কত বছর কাজ করবে? প্রথমত দেখলে যে মিনিমাম বয়স হতে হবে 45, এবং তারপর ভাবো সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বা সুপ্রিম কোর্টে ভারতবর্ষের প্রাক্তন প্রধান বিচারপতি। তাহলে এখন শুভ বলবে সুপ্রিম কোর্টের বিচারপতিরা রিটায়ার করে কত বছর বয়সে? শুভ, সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়সে রিটায়ারমেন্ট করেন, মানে রিটায়ার করেন কত বছর বয়সে, তাদের লাস্ট এজ? 62। 62 বলছে। রোহিত কি বলছে? 65। হ্যাঁ, 65। তাহলে ভাবো, তাহলে মিনিমাম একটা ব্যক্তিকে লোকপাল হতে গেলে বা লোকপালের চেয়ারম্যান হতে গেলে 65 বছরও বয়স হতে পারে, কারণ এক্স সিজিআই ছাড়া তো হবে না, এক্স জাস্টিস ছাড়া তো হবে না। তো সেই জন্য দ্য টার্ম অফ অফিস ফর লোকপাল চেয়ারম্যান অর মেম্বার, লোকপালের চেয়ারম্যান বা মেম্বারের যে অফিসের টার্ম, সেটা হচ্ছে 5 ইয়ার্স অর আপ টু দ্য এজ অফ 70 ইয়ার্স। অর্থাৎ কোনো একটা ব্যক্তি ম্যাক্সিমাম 5 বছর থাকতে পারে, অথবা সে তার নিজের বয়সে 70 বছর বয়স পর্যন্ত থাকতে পারে। তার মানে যদি এটা ভেবে নিই যে কোনো একটা ব্যক্তি 45 বছর বয়সে বা 50 বছর বয়সে সে লোকপাল চেয়ারম্যান বা মেম্বার হিসেবে নিযুক্ত হলো, অবশ্যই নিশ্চয়ই সে জুডিশিয়াল মেম্বার হতে পারবে না, তাহলে সে 20 বছর থাকবে এমন ব্যাপারটা নয়। তাহলে সে কতদিন থাকবে? তাহলে সে
এই 5 বছর থাকবে। 5 আর বছর থাকবে। একদম। আর নতুবা তার নিজের বয়সের 70 বছর বয়স হলেই সে পদত্যাগ করে বা তার রিটায়ারমেন্ট হয়ে যাবে। দেখা গেল যে এক্স কোনো জাস্টিস যে কিনা 67 বছর বয়সে গিয়ে লোকপাল হলো, তাহলে সে 3 বছর কাজ করতে পারবে ম্যাক্সিমাম। ঠিক আছে? তাহলে মনে রাখবো টার্মটা কি, যে 5 ইয়ার্স অর আপ টু দ্য এজ অফ 70 ইয়ার্স, 5 বছর অথবা তার নিজের বয়সের 70 বছর বয়স অবধি। আচ্ছা, নেক্সট স্যালারি। কি স্যালারি পাবে তারা? কি বলছে, স্যালারি, অ্যালাওয়েন্সেস অ্যান্ড আদার সার্ভিস কন্ডিশনস অফ দ্য চেয়ারম্যান আর ইকুইভ্যালেন্ট টু চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। চেয়ারম্যান যিনি হবেন তার স্যালারি এবং আদার সার্ভিস কন্ডিশন বা অন্যান্য অ্যালাওয়েন্সেস এগুলো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ভারতবর্ষের প্রধান বিচারপতির সাথে সমগোত্রী। অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এখন কত স্যালারি পায় সুতপা? স্যার 2,80,000। 2,80,000। আর মেম্বার যারা হবে, লোকপালের যারা মেম্বার, তাদের স্যালারি ইকুইভ্যালেন্ট টু জাজ অফ সুপ্রিম কোর্ট। তাদের স্যালারি হবে সুপ্রিম কোর্টের বিচারপতিদের সমান। অন্যান্য বিচারপতি, সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিদের এই মুহূর্তে স্যালারি কত? 50,000। 2,50,000। তাহলে লোকপাল মেম্বারদের এই মুহূর্তে স্যালারি হচ্ছে 2,50,000, আর লোকপালের যিনি চেয়ারম্যান তার স্যালারি হচ্ছে 2,80,000। ঠিক আছে? তারপরে কি বলছে, ইফ এ পার্সন ইজ অলরেডি গেটিং পেনশন, যদি একটা ব্যক্তি অলরেডি পেনশন পেয়ে থাকে, তার মানে দেখা গেল যদি আমি বলি এক্স চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, আমি ধরে নিলাম এক্স সিজেআই তিনি পরে চেয়ারম্যান অফ লোকপাল হয়েছেন। ঠিক আছে? তাহলে এখানে একটা কথা বলছে, দেখো, ইফ এ পার্সন ইজ অলরেডি গেটিং পেনশন, যদি একটা পার্সন পেনশন পেয়ে থাকে, দ্য ইকুইভ্যালেন্ট পেনশন অ্যামাউন্ট উইল বি ডিডাক্টেড ফ্রম দ্য স্যালারি। তাহলে এক্সিজিআই কত পেনশন পাচ্ছে বর্তমানে? 1,40,000। 1,40,000, 140K। তাহলে উনি এখন তাহলে লোকপালের চেয়ারম্যান হিসেবে কত স্যালারি পাবেন? 1,40,000। সুতপা কত স্যালারি পাবে লোকপালের চেয়ারম্যান হিসাবে? জ্যোতিকা? স্যার 1,40,000। হ্যাঁ, সে 1,40,000 পেনশন পাচ্ছে, আর 2,80,000 থেকে 1,40,000 তাকে বাদ দিয়ে বাকি 1,40,000টা তাকে দেয়া হবে স্যালারি হিসাবে। কিন্তু ভাবো, এটা এক্স সিজিআই না হলে যদি অন্য কোনো চিফ জাস্টিস হতো, তাহলে সে কিন্তু এখানে পেত কত, 1,25,000, তাই তো? তার যেহেতু পেনশনটাও তো 1,25,000, তাই তখন সে স্যালারিটা এখানে একটু বেশি পেত। তাহলে 2,80,000 থেকে 1,25,000 বাদ দিলে কত থাকে? কেউ কিছু বলে না কেন? 1,55,000। 1,55,000। 1,55,000। ঠিক আছে? তাহলে এইভাবে তাদের স্যালারিটা ক্যালকুলেট করা হবে। বোঝা গেল? সেটাই বলছি, যে পার্সন ইজ অলরেডি গেটিং পেনশন, দ্য ইকুইভ্যালেন্ট পেনশন অ্যামাউন্ট উইল বি ডিডাক্টেড ফ্রম দ্য স্যালারি। নেক্সট, the source of salary for Lokpal is consolidated fund. কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে, কিন্তু লোকপালদের স্যালারি দেওয়া হবে, স্যালারি পেনশন দুটোই। আর কি বলছে, স্যালারি, অ্যালাওয়েন্সেস অ্যান্ড পেয়েবল টু and other conditions of service of the chairperson or member shall not be varied to his disadvantage after his appointment. এটা তোমরা আগে অনেক জায়গায় পড়েছো, যে স্যালারি, অ্যালাওয়েন্সেস এবং অন্যান্য পেয়েবল বা অন্যান্য সার্ভিস কন্ডিশন চেয়ারপারসন বা মেম্বারদের যেগুলো আছে, সেগুলো একবার অ্যাপয়েন্ট হয়ে যাওয়ার পরে কমাতে পারবে না, বাড়ানো যেতে পারে। ঠিক আছে? কারণ যদি তার কমিয়ে দেওয়ার জায়গায় যদি অন্য কারোর হাতে থাকে, তাহলে সেই ব্যক্তি তো তাকে কন্ট্রোল করবে, ভাই আমার বিরুদ্ধে কাজ করলে আমি তো স্যালারি কমিয়ে দেবো। এটা যাতে না হতে পারে। বোঝা গেল? সেই জন্য এই সমস্ত পদে কিন্তু স্যালারি বা অন্যান্য সুযোগ সুবিধার কমানোর কোনো জায়গা থাকে না। তাহলে এই স্লাইডটা ক্লিয়ার হয়েছে আশা করছি। পরেরটাতে যাচ্ছি। হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো, একটু দেখতে হয়তো অসুবিধা হচ্ছে এটা। ইন কেস অফ, এটা অফ হবে,
ইন কেস অফ লিভ অর রেজিগনেশন, যদি লিভ বা রেজিগনেশন অফ চেয়ারপারসন হয়ে গেল, ছুটিতে গেছে বা হঠাৎ রিজাইন করেছে, প্রেসিডেন্ট উইল অথরাইজ দ্য সিনিয়র মোস্ট মেম্বার টু অ্যাক্ট অ্যাজ চেয়ারপারসন আনটিল নিউ চেয়ারপারসন ইজ অ্যাপয়েন্টেড। দেখা গেল যে চেয়ারপারসন ছুটিতে গেছে 1 মাসের জন্য, তাহলে ওই 1 মাসের জন্য প্রেসিডেন্ট বাকি যে 8 জন আছে সেই 8 জনের মধ্যে থেকে যিনি সিনিয়র মোস্ট, সব থেকে বয়স্ক যিনি, তাকে ওই 1 মাসের জন্য লোকপালের চেয়ারপারসন বানাবেন। কিংবা দেখা গেল যে রিজাইন করেছেন, ঠিক আছে, রিজাইন করেছেন লোকপালের চেয়ারপারসন, অথবা তিনি হঠাৎ মারা গেছেন, সেক্ষেত্রে কিন্তু প্রেসিডেন্ট ওই সিনিয়র মোস্ট মেম্বার যিনি আছেন তাকে যতক্ষণ না নতুন চেয়ারপারসন অ্যাপয়েন্টেড হচ্ছে ততক্ষণ অব্দি কিন্তু প্রেসিডেন্ট তাকে কি করবে, যে অ্যাক্টিং চেয়ারপারসন হিসেবে সেই পদে রেখে দেবে। বোঝা গেল প্রথম বুলেটিনটা? আচ্ছা, সেকেন্ডটা দেখো, রেজিগনেশন লেটার উইল অ্যাড্রেস টু দ্য প্রেসিডেন্ট। রেজিগনেশন লেটার কিন্তু প্রেসিডেন্টকে পাঠানো হবে। বোঝা গেল? প্রত্যেকটা মেম্বার বা চেয়ারম্যান প্রত্যেকেই, চেয়ারম্যান প্লাস মেম্বার প্রত্যেকেই কিন্তু তার রেজিগনেশন কোথায় পাঠাবে? প্রেসিডেন্টকে পাঠাবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট, এটা আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের প্রথম লোকপাল, দ্য নেম অফ দ্য ফার্স্ট লোকপাল জাস্টিস পিনাকি চন্দ্র ঘোষ। জাস্টিস পিনাকি চন্দ্র ঘোষ ভারতবর্ষ, ইনি জাস্টিস পিনাকি চন্দ্র ঘোষ ভারতবর্ষের প্রথম লোকপাল। এই ভদ্রলোককে শপথ বাক্য পাঠ করাচ্ছেন কে? এই আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, হেডেড বাই লোকপাল সিলেকশন কমিটি হেডেড বাই প্রাইম মিনিস্টার। তাহলে পিনাকি চন্দ্র ঘোষকে কে অ্যাপয়েন্ট করলো? প্রাইম মিনিস্টারের আন্ডারে একটা লোকপাল সিলেকশন কমিটি থাকবে, তিনি ওনাকে অ্যাপয়েন্ট করলেন এবং উনি হচ্ছে ভারতবর্ষের প্রথম লোকপাল। আচ্ছা, এবারে দেখবো যে লোকপাল সিলেকশন কমিটিতে ঠিক কারা কারা থাকে। দেখো, লোকপাল সিলেকশন কমিটি বলে লেখা আছে, কারা কারা থাকবে? আগেই বলেছি লোকপাল সিলেকশন কমিটির চেয়ারপারসন হচ্ছে প্রাইম মিনিস্টার, তাহলে লোকপাল সিলেকশন কমিটিতে প্রাইম মিনিস্টার থাকবে, লোকসভা স্পিকার থাকবেন, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া থাকবেন, লিডার অফ অপোজিশন, যদি লিডার অফ অপোজিশন থাকে তাহলে লিডার অফ অপোজিশন, যেমন এখানে লেখা ছিল যে সময় পিনাকি চন্দ্র ঘোষ লোকপাল হিসেবে শপথ বাক্য পাঠ করেছিলেন সেই সময় লিডার অফ অপোজিশন অফ লোকসভা, এটা একটু ঠিক করে নাও। লিডার অফ অপোজিশন অফ লোকসভা, সেই সময় লোকসভার বিরোধী নেতা কেউ ছিলেন না, তাই কংগ্রেসের সিনিয়র নেতা হিসেবে মল্লিকা অর্জুন খাড়গে সেই সময় অংশগ্রহণ করেছিলেন। ঠিক আছে? আচ্ছা, আর অ্যান এমিনেন্ট জুরিস্ট নমিনেটেড বাই প্রেসিডেন্ট। ঠিক আছে, এমিনেন্ট জুরিস্ট মানে প্রেসিডেন্ট অন্য যে কোনো একজনকে ঠিক করে দেবেন যে ভাই আপনি থাকুন লোকপাল সিলেকশন কমিটিতে, সেটা প্রেসিডেন্ট ঠিক করে দেবে, সেটা কিন্তু অন্য কেউ ঠিক করবে না। প্রেসিডেন্ট যাকে ঠিক করে দেবে সে থাকবে। এখন প্রেসিডেন্ট যাকে খুশি ঠিক করতে পারে। প্রেসিডেন্ট সেই সময় প্রথমবার যখন হয়েছিল তখন ফরমার এজি অ্যাটর্নি জেনারেল, 14th অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগি ওনাকে রেখেছিলেন প্রেসিডেন্টের পক্ষ থেকে। ঠিক আছে, তাহলে কারা থাকবে? এই 5 জন। প্রথম প্রাইম মিনিস্টার, লোকসভা স্পিকার, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, লিডার অফ অপোজিশন অফ লোকসভা লোকসভার বিরোধী দল নেতা, আর প্রেসিডেন্টের মনোনীত আরো একজন ব্যক্তি যে কিনা ওখানে থাকবেন তাকে চুজ করার জন্য। বোঝা গেছে এই 5 জনকে? হ্যাঁ স্যার। জ্যোতিকা বোঝা গেছে? লাস্ট পয়েন্টে একটু প্রবলেম হলো। আচ্ছা, সেটা তো বলতে হবে, চুপ করে বসে থাকলে কি করে হবে? এক্ষুনি তো চলে যাচ্ছিলাম অন্য স্লাইডে। লাস্ট পয়েন্টটাতে বলছে অ্যান এমিনেন্ট জুরিস্ট নমিনেটেড বাই দ্য প্রেসিডেন্ট, অর্থাৎ রাষ্ট্রপতির দ্বারা একজন জুরিস্ট বলা কেন হয়েছে? কারণ যেহেতু তিনি এখানে মানে বিচার করবেন কাকে রাখা ঠিক হবে না ঠিক হবে, তাই জুরিস্ট বলা। জুরিস্ট মানে এমনটা নয়, এমিনেন্ট জুরিস্ট মানে এমন নয় যে কোনো একটা বিচারপতি থাকবে, অর্থাৎ প্রেসিডেন্ট যাকে ভালো বুঝবে তাকে প্রেসিডেন্টের পক্ষ থেকে এই কমিটির মধ্যে একজনকে রাখতে পারে। তাহলে প্রেসিডেন্ট কাকে রেখেছিল সেই সময়?
তো প্রাক্তন, সেই সময়ের প্রাক্তন, বর্তমানেও প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগিকে সেই সময় প্রেসিডেন্ট ওখানে প্রেসিডেন্টের নমিনেটেড হিসেবে পাঠিয়েছিল। ঠিক যেমন প্রেসিডেন্ট 12 জনকে রাখতে পারে রাজ্যসভাতে নমিনেটেড মেম্বার, তাহলে এখানে প্রেসিডেন্টের নমিনেটেড একজন থাকবে, সেটা প্রেসিডেন্ট মুকুল রোহাতগিকে রাখলো, আবার পরে কাউকে চেঞ্জ করে অন্য কাউকে রাখলো, সেটা তার উপর ডিপেন্ড করবে। এবং সেটা প্রাক্তন অ্যাটর্নি জেনারেল হতে হবে এমনটা নয়, সে যে কোনো ফিল্ড থেকে কাউকে রাখতে পারে। বোঝা গেল জ্যোতিকা? হতে পারে প্রাক্তন ক্যাগ, হ্যাঁ স্যার। কোথাওকার প্রাক্তন হাইকোর্টের বিচারপতি, হতে পারে প্রেসিডেন্টের জানাশোনা কোনো প্রাক্তন সিবিআই অফিসার, যে কেউ, তার পাড়ার লোক, কেউ কেউ, কারণ প্রেসিডেন্ট কাউকে জবাবদিহি করবে না, সেটা তোমার প্রেসিডেন্ট পড়ার সময় পড়েছো। বোঝা গেছে তো এবারে? হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক এইরকম। আবারও বলছি, অনলাইন ক্লাস, তোমাদের এক্সপ্রেশন তো বুঝতে পারি না আমি, রিপ্লাই করবে, যদি বুঝতে না পারো বলবে, ওই চুপ করে বসে থাকলে চলবে না। আচ্ছা, ও তৎকালীন চেয়ারম্যান পিনাকি চন্দ্র ঘোষ, তাকে নিয়ে এটা খুব বড় করে একটা লেখা ছিল যে উনি কি কি করেছিলেন, এটা বর্তমানে অ্যাপ্লিকেবল নয়। আর লোকপালটা এখন বিশাল কিছু, এখন মানে মানে কি বলবো, হাইপ নেই, সুতরাং এটা নিয়ে এত ভাবার কিছু নেই। আচ্ছা, এবারে আমরা পড়বো, আমরা একটা স্লাইডে দেখেছিলাম যে কে লোকপালের চেয়ারম্যান হতে পারে। এবারে আমরা দেখব যে কে বা কারা লোকপালের মেম্বার হতে পারে। হু ক্যান বিকাম এ মেম্বার অফ লোকপাল, কে লোকপালের মেম্বার হতে পারে। কি বলছে? হাফ অফ টোটাল মেম্বার্স উইল বি জুডিশিয়াল মেম্বার্স। টোটাল মেম্বারের অর্ধেক জুডিশিয়াল মেম্বার হতে হবে, মানে টোটাল মেম্বারের অর্ধেককে প্রাক্তন বিচারপতি হতে হবে। টোটাল মেম্বার কতজন? চেয়ারম্যান ছাড়া 8 জন, তার মানে তাদের মধ্যে 4 জনকে হতে হবে জুডিশিয়াল মেম্বার, অর্থাৎ বিচারপতি, প্রাক্তন বিচারপতি, এরকম হতে হবে 4 জনকে। হলো? অ্যান্ড 50%, বাকি 4 জনকে, 50% of members will be from SC, ST, OBC, minorities, women. 50% এর মধ্যে থেকে SC, ST, OBC, মাইনরিটি, ওম্যান সব মিলেমিশে থাকবে। তাহলে 5টা হয়ে যাচ্ছে তো, SC, ST, OBC, মাইনরিটি, ওম্যান। না, 5টা হবে না। যিনি ওম্যান, তাকে যদি আমরা SC, ST থেকে নিয়ে নিই, তাহলে তো 5টা হবে না, না? আচ্ছা, বোঝা গেল ব্যাপারটা? প্রথম বুলেটিনটা বোঝা গেছে প্রত্যেকে? স্যার আরেকবার বলবেন না, ওই 5টার মধ্যে ওমেনের ব্যাপারটা আচ্ছা, বুঝলাম না। 5টা মানে হচ্ছে, দেখা গেল এখানে 1, 2, 3, 4, 5, বাকি 50% মানে তো আরো 4 জন পড়ে থাকবে, তাই তো? নন জুডিশিয়াল মেম্বার, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে সেখানে 5টা হ্যাঁ। কেন? কারণ ওম্যান যিনি আছেন, মনে করো সাপোজ টুম্পা ওম্যান, এবং টুম্পা বিলংস টু এসটি, আমি হাইপোথেটিক্যালি বলছি, রাগ করো না, স্যার আমাকে সব বলছে কেন ভেবে, ঠিক আছে? এবার এসটি হওয়া মানে আচ্ছা। খারাপ সেটাও বলছি না, মানে এবার ব্যক্তিগতভাবে বাজে লাগতেই পারে। তাহলে কি হলো? তাহলে ওই একটাতেই দেখ ওম্যানও হয়ে যাচ্ছে, এসটিও হয়ে যাচ্ছে, তাই না? এইভাবেও হতে পারে, সেটাই বললাম, বুঝলে? আচ্ছা। বাকিরা বুঝেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে দ্বিতীয় পয়েন্টে আসি। দ্বিতীয় পয়েন্টে বলছে জুডিশিয়াল মেম্বার অফ দ্য লোকপাল শুড বি ইদার এ ফর্মার জাজ অফ সুপ্রিম কোর্ট অর এ ফর্মার চিফ জাস্টিস অফ হাইকোর্ট। তাহলে লোকপালের যারা জুডিশিয়াল মেম্বার থাকবে, যে 4 জন, 4টে জুডিশিয়াল মেম্বার, 4টে নন জুডিশিয়াল মেম্বার, যে 4 জন লোকপালের জুডিশিয়াল মেম্বার থাকবে, তারা হয় সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি, নতুবা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি। তাহলে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি হতে হবে, নতুবা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি। তাহলে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, সাধারণ একটা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, সে কিন্তু লোকপালের মেম্বার হতে পারবে না, কিন্তু হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি হলে সে লোকপালের মেম্বার হতে পারে। তাই তো? বোঝা গেল? কি বোঝা গেল তো হাইকোর্টের ব্যাপারটা? আরেকবার স্যার এই পয়েন্টটা। আচ্ছা, জুডিশিয়াল মেম্বারে যারা থাকবে, তাদেরকে হয় প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি হতে হবে, নতুবা হাইকোর্ট থেকে যদি সে হয়, তাহলে হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি হতে হবে। হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি না হলে সে কিন্তু জুডিশিয়াল মেম্বার হতে পারবে না। দেখা গেল এমন একটা ব্যক্তি যাকে লোকপাল হিসেবে সিলেক্ট করেছি, সে একটা সময় হাইকোর্টের বিচারপতি ছিল, কিন্তু সে প্রধান বিচারপতি ছিল না, তাহলে তাকে আমি লোকপালে নিতে পারবো না। বোঝা গেল? কিন্তু সুপ্রিম কোর্টের যে কোনো জাজ, প্রাক্তন জাজ হলেই তাকে নিতে পারে। এবার বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট,
Non-judicial members should be an eminent person with impeccable integrity and outstanding ability, যেটা বলেছিলাম, having special knowledge and expertise of minimum 25 years in the matters relating to anti-corruption policy, public administration, vigilance, finance, ইনক্লুডিং ইন্স্যুরেন্স, ব্যাংকিং, ল, ম্যানেজমেন্ট। অর্থাৎ নন জুডিশিয়াল মেম্বার যারা থাকবে তাদেরকে মিনিমাম 25 বছর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে কাজ করার একটা অভিজ্ঞতা থাকতে হবে। বিভিন্ন ক্ষেত্র মানে কোন কোন ক্ষেত্র? অ্যান্টি করাপশন পলিসির ক্ষেত্রে, বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে, ভিজিলেন্স, ফিনান্স অর্থনৈতিকভাবে, ইন্স্যুরেন্স বা ব্যাংকিং এর ক্ষেত্রে, ল বা ম্যানেজমেন্টের ক্ষেত্রে কাজ করা। এই সমস্ত যে ক্ষেত্রগুলো আছে, এই সমস্ত যে প্ল্যাটফর্ম গুলো আছে, সেগুলোতে মিনিমাম 25 বছর সে একটা আউটস্ট্যান্ডিং এবিলিটি এবং একটা দারুণ দক্ষতার সাথে কাজ করেছে মিনিমাম 25 বছর, এবং এইগুলোর উপর একটা দারুণ নলেজ আছে, এইরকম ব্যক্তিকেই কিন্তু আমরা নন জুডিশিয়াল মেম্বার হিসেবে রিক্রুট করবো। বোঝা গেল? ক্লিয়ার? আর জুডিশিয়াল হলে তার তো অন্য কোনো ব্যাপারই না, আগেই বলে দিয়েছি, হয় সুপ্রিম কোর্টের যে কোনো বিচারপতি প্রাক্তন, নতুবা হাইকোর্টের বিচারপতি নিতে গেলে সে যেন চিফ জাস্টিস ছিল, এটা দেখে নিতে হবে। আচ্ছা, প্রেজেন্ট মেম্বার অফ লোকপাল, এটা ওই সময়ের প্রেজেন্ট মেম্বার, বর্তমান প্রেজেন্ট মেম্বারটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, চাপ নেই। এটা এই মুহূর্তের প্রেজেন্ট মেম্বার নয়, এটা যখন নতুন শুরু হয়েছিল লোকপাল সেই সময়ের প্রেজেন্ট মেম্বার, তাহলে এটা তোমাদের লাগবে না। ঠিক আছে, লোকপালের প্রেজেন্ট মেম্বার আমি তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা দেখো, বর্তমানে আমরা দেখছি যে আমাদের এখানে দেখো কতগুলো মেম্বার আছে। আমাদের এখানে মেম্বার আছে মোট 6 জন, 1 2 3 4 5 6, এবং বর্তমানে যিনি চেয়ারপারসন অফ লোকপাল তিনি হচ্ছেন মানিক রাও খানভিলকার। এটা জাস্টিস অজয় মানিক রাও খানভিলকার। এই চলে কেন যাচ্ছে এটা? আচ্ছা, এটাকে তো হাইলাইট করতে পারবো না। ঠিক আছে, ইনি হচ্ছেন বর্তমান চেয়ারম্যান, এবং বাকি যারা আছেন এই 4 জন আমাদের হচ্ছে, তার মধ্যে সুশীল চন্দ্রা নামটা তোমরা শুনেছো, ইনি একটা সময় চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিলেন, পরে ওখানে রাখা হয়েছে। ঠিক আছে, তার মধ্যে জুডিশিয়াল মেম্বার 3 জন আছেন, জাস্টিস 50% জুডিশিয়াল মেম্বার থাকতেই হবে, তাহলে 6 জন আছে, মানে 3 জন জুডিশিয়াল, 3 জন নন জুডিশিয়াল, ম্যাক্সিমাম কিন্তু এখানে 8 জন থাকতে পারেন, মানে 8+1 এখন আছে 6+1। আচ্ছা, তো সেখানে কে আছেন? জুডিশিয়াল মেম্বার আছেন জাস্টিস লিঙ্গাপ্পা নারায়ণা স্বামী, ইনি জুডিশিয়াল মেম্বার। জাস্টিস সঞ্জয় যাদব জুডিশিয়াল মেম্বার। জাস্টিস ঋতু রায় আশ্বস্তি, এটা হচ্ছে
জুডিশিয়াল মেম্বার, আর তাছাড়াও আদার্স মেম্বার ৩ জন যারা আছে 50%। সুশীল চন্দ্রা, তোমরা জানো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সরি চিফ ইলেকশন কমিশনার ছিলেন, এবং তার আগে উনি আইএএস অফিসার ছিলেন। তার মানে ওই যে 25 বছর বিভিন্ন ক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতা তার খুব সুন্দর রয়েছে। পঙ্কজ কুমার ইনি আছেন, এবং অজয় ঠিকরে আছেন। ঠিক আছে, এই হচ্ছে বর্তমান আমাদের লোকপালের লিস্ট। এবং একটা কথা তোমাদের খুব ভালো করে বলে রাখি, একটু পলিটিক্যাল কথা, সেটা হচ্ছে লোকপাল ব্যাপারটা ওভারঅল কিন্তু এখন সারা ভারতবর্ষে থাকলেও মানে সেভাবে নেই। তোমরা যেটা একটু আগে রোহিত বলছে, দেখতে তো পাই না কখনো লোকপাল নিয়ে, তো কখনো কিছু শুনি না যে লোকপাল এখানে রেড করেছে, এই করেছে, তাই করেছে। পুরো ব্যাপারটা যেভাবে আমরা স্থাপন করতে চেয়েছিলাম সেইভাবে হয়নি। যেভাবে আমরা চেয়েছিলাম, যেটা একটা আহ আনকনস্টিটিউশনাল বডি হলেও এটা একটা প্যারালাল বডি হবে, এটা একটা সেপারেট বডি হবে, এটা কারোর আন্ডারে থাকবে না, নিজের মতো করে স্বতন্ত্রভাবে কাজ করবে। ঠিক আছে, সেটা কিন্তু সম্ভব হয়নি। সেটা সম্ভব হয়নি বিকজ অফ পলিটিক্যাল প্রেশার, বিকজ অফ আমাদের সুচিন্তার অভাব। এর কারণে লোকপাল নামমাত্র হয়েছে, গঠন হয়েছে, তারা আছে, মাইনে পাচ্ছে, চলছে, এইটুকুই। 2011 2013 সালে যখন ওই যে বললাম, তোমার প্রথম দেখলে লোকপাল পাস হলো 2013, 2014 যখন কংগ্রেস দেখলো যে আবার চলে যাওয়ার সময় হয়ে এসছে, সুতরাং 2013-তে আমরা আরো বেশি করে লোকপাল টোকপাল করে আঁটো করে দিয়ে যাই, যাতে পরবর্তী সরকার সমস্যায় পড়ে, যাতে পরবর্তী সরকার নিজের ইচ্ছা মতো সবকিছু করতে না পারে, ওকে একটু আগে থেকে টাইট দিয়ে গেলাম। আবার 2019 সালে এসে তোমরা দেখলে ওই কেবল লোকপাল বিলটা পাস হলো, বাকি কিছুই হলো না। বাকি 2014 থেকে 19 5 বছর শাসন করলো আরেকটা সরকার। 5 বছর শাসন করার পরে 2019-এ আবার ভোট, জানে না সে আবার থাকবে কি যাবে। তাই সে ভাবলো আমি যাওয়ার আগে এবার লোকপাল কমিটিটা গঠন করে দিয়ে চলে যাই। তখন সে কি করলো, তখন এই প্রথম যেই বললাম জাস্টিস পিনাকি চন্দ্র ঘোষ, ঠিক আছে, সেই সময় এনাকে অ্যাপয়েন্ট করলেন, এবং তার সাথে আরো এই 8 জন, জাস্টিস দিলীপ ভোসলে, প্রদীপ মোহান্তি, অভিলাষা কুমারী মহিলা হিসাবে ছিলেন, অজয় কুমার ত্রিপাঠী, অর্চনা রামসুন্দরম, দীনেশ কুমার জৈন, মহেন্দ্র সিং, ইন্দ্রজিৎ প্রসাদ গৌতম, এদের প্রত্যেককেই লোকপাল মেম্বার হিসেবে শপথ বাক্য পাঠ করে লোকপাল বডিটা তৈরি করে দিলেন ভোটের আগে। ভোটে দেখলো আবার এই যে আমরাই ফিরে এলাম, সুতরাং আবার ওদেরকে ইনঅ্যাক্টিভ করে রেখে দাও। ঠিক আছে, এই করে করে লোকপালের হাল মোটামুটি এখন খারাপ রয়েছে, মাইনে পাচ্ছে, চলছে এইভাবেই আর কি। ঠিক আছে, তো যাই হোক, কালকে আমরা তাহলে সন্ধ্যে 7টায় বসছি, এবং যদি সম্ভব হয় লোকপাল নিয়েও কিছু কোশ্চেন কালকে আলোচনা করব। ঠিক আছে, এবং কাল সন্ধ্যে 6টার মধ্যে প্রত্যেকে গ্রুপে যে এমার্জেন্সি থেকে 20টা প্রশ্ন দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলোর অ্যান্সার করে পাঠাবে। ঠিক আছে, আজকে ক্লাস আশা হ্যালো করছি স্যার। বোঝা গেছে। হ্যাঁ বলো। স্যার আমি পাঠিয়েছিলাম। পাঠিয়েছিলে? হ্যাঁ, ডিলিট করে দিয়েছি, আমার মনে ছিল না ওই জন্য। আচ্ছা, তুমি তাহলে আরেকবার পাঠিয়ে দাও। ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, হুম। চলো আজকে এই পর্যন্তই তাহলে। গুড নাইট। নাইট স্যার। হ্যাঁ, গুড নাইট।